আমাদের উপর রাগটা রঙ্গনার উপর কেন বার করছো তুমি সংযুক্তা? অবশ্য তোমার তো চিরকালই সফট টার্গেট পছন্দ। কি বলতে চাইছো তুমি? তুমিও ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। গলা তুলে তুমি সত্যিটাকে চাপা দিতে পারবে না। দেখলেন তো মা, বন্ধু আসার পর কিন্তু আমার দল ভারী হয়ে গেছে। আপনি কিন্তু আমাকে আর বকতে পারবেন না। শাট আপ! তোমার দল ভারী করা আমি জম্মের মতো গুছিয়ে দেব। কি হয়েছে মা? আবার তুমি মাকে বিরক্ত করছো? চলো ঘরে চলো, চলো আমার সঙ্গে চলো। পেকো দাঁড়াও। ঘরে কেন? এখানে সবার সামনে ওকে শাসন করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে? একটা কথা সবাই কিন্তু শুনে রাখো, আমি চুপচাপ সব দেখছি মানে এই নয় যে। চুপচাপ? তুমি চুপচাপ দেখছো? অ্যাকচুয়ালি যা করার তুমি করছো, আর চুপচাপ দেখছি আমরা। ওই মেয়েটাকে বাড়িতে না নিয়ে এলে আমাদের সংসারে অশান্তিটা লাগতো না। তুমি সব সম্পত্তি ওই গেয়ে মেয়েটার নামে লিখে দিয়ে দীপুর ঘরে চাপিয়েছো। দেখ দীপু, দেখ, সেই দেখ সকলের সামনে জামাইবাবু আর দিদি কিভাবে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে। এই দৃশ্য আমাকে দেখতে হবে, আমি স্বপ্নেও ভাবিনি। আর এই সংসারটা তো ভেঙে যাওয়ার উপক্রম হলো রে। একটা বাইরের মেয়ের জন্য আজকে রঙ্গনা দিদিকে কথা শোনাচ্ছে। ওই মেয়েটা সংসারে কাল হয়ে এসেছে দীপু। সমস্ত কিছু আস্তে আস্তে হাতের বাইরে চলে যাবে। তুই কিছু একটা কর, এটাকে প্লিজ আটকা। একমাত্র তুই পারিস সংসারটাকে বাঁচাতে। চলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। কোথায় যাব? তোমার গ্রামে। চলো। না, আমি যাব না। আমি বলছি চলো, চলো এখান থেকে। না তুমি চলো। কোথাও যাব না। চলো। কাকিমণি, ওরা কেন আমার বন্ধুর সাথে এরকম ব্যবহার করছে বলো তো? আমি মানলাম ও গ্রামের মেয়ে, কিন্তু সেটা তো আর ওর দোষ না বলো। আর দাদাভাই তো ওকে বিয়ে করেছিল, সেটা ওকে স্ত্রী বলে মানুক আর না মানুক,
এই বাড়িতে ঢোকা কিন্তু ওর অধিকার আছে। আমার খুব খারাপ লাগছে জানো, মেয়েটা সেটাও করতে পারছে না। আমার খুব ইচ্ছে ছিল যে ও ঠিকমতো স্ত্রী আচার হোক, ও দুধ উতলানোটা দেখুক। তুই তা চাস বুঝি? অফকোর্স চাই, কেন চাইবো না? কিন্তু ওরা তো আমাকে সেটাও করতে দিচ্ছে না। যে দুধের হাঁড়িটা ঠিক মতো বসাবো সেটাও করতে দিল না। ওদের সঙ্গে কি আর পেরে উঠবো আমি? গায়ের জোরে পারবি না, বুদ্ধি খাটাতে হবে। কি? বুদ্ধি খাটাবো? কেন, তোর বুদ্ধি নেই? অফকোর্স আছে, আমার বিরাট বুদ্ধি আছে। তাহলে কিছু একটা করে ত্রিনয়নী স্ত্রী আচারের ব্যবস্থা কর, আর সবাইকে দেখিয়ে দে যে তোর বিরাট বুদ্ধি। ঠিক বলেছ। কি করা যায় বলো তো? কি করা যায়? করা যায় আইডিয়া। সর্বনাশ। চলো। আমি ফিরবো না গ্রামে। শোনো, আমি কিন্তু এখানে তোমার মতামত শুনতে আসিনি, তোমায় এখান থেকে যেতে হবে। চলো। আপনি কইলেও আমার এখান থেকে যাওয়া সম্ভব নয়। আমার যেখানে অনেক কাজ, আর সেই কাজ শেষ না করা অবধি আমি এখান থেকে যেতে পারবো না। কাজ? তোমার কাজ সম্পত্তি হাতানো তো? না না, সেটা তো হয়ে গেছে। বাবা তো সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছে। এখন তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ। আর আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমার বাড়ির আশেপাশে থাকলে আমাদের পরিবারে অশান্তি বাঁধবে। সেটা আমি কখনো চাই না, সেটা আমি কখনো হতে দেব না। দয়া করে আমাকে এতটা ছোট ভাববেন। আমার সম্পত্তির ওপর কোনো লোভ নেই। আমি চাইও না আমার জন্য আপনাদের পরিবারে কোনো অশান্তি হোক। আমার এখানে অনেক কাজ, সেই কাজগুলো খুব জরুরি, বিশ্বাস করুন। বিশ্বাস? কখনো না। তুমি যে কত বড় মিথ্যেবাদী তার প্রমাণ আমরা সবার আগেই পেয়েছি, আমরা সবাই পেয়েছি। আর একটা কথা, আমি তো তোমাকে স্ত্রী হিসেবে মানিনি। আমি তো সেটা বলে এসেছিলাম। তারপরে তুমি কোন সাহস এখানে এসেছো? আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেননি ঠিক, কিন্তু আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। মা বিশালাক্ষীর সামনে আগুন সাক্ষী রেখে আমি যে শপথ নিয়েছি, সেই শপথ জন্ম জন্মান্তরের। আর আমি তো আমার স্বামীর বাড়িতে এসেছি, তার জন্য সাহসের দরকার পড়েনি। আর আপনি তো আমাকে এখানে আনেননি, তাই আপনার কথায় আমি এখান থেকে যাব না। আমার শাশুড়ি মা চান আমি এখানে থাকি, তাই আমি এখানেই থাকি। চুপ করো, একদম চুপ করো। আমার মা কখনো চান না তুমি এখানে থাকো। আপনার নিজের মা চান। আর উনি চান বলেই উনি নিজের হাতে আমাকে বরণ করে এখানে নিয়ে এসেছেন। তাই আমি একমাত্র ওনার কথাতেই এখান থেকে যাব, আর কারোর কথাই নয়। আর ইউ ক্রেজি? হ্যাঁ, আমার মা আমার 10 বছর বয়সে মারা গেছেন, উনি এই পৃথিবীতে নেই। আর তুমি বলছো আমার মা তোমাকে বরণ করে এই বাড়িতে নিয়ে এসেছে। তখন থেকে তুমি কেন এত মিথ্যে কথা বলে চলেছো? কেন? না না, এতদিন তো তুমি বুজরুকের মতো কথা বলতে। তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পাও। এখন কি বলবে? এখন তুমি মৃত মানুষও দেখতে পাও। শোনো, তোমার এসব বুঝছো কিনা এখানে চলবে না। যেখানে চলবে সেখানে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আর আমার মায়ের নামে যে মিথ্যে কথা বলে, যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমার মার নামটা ইউজ করে, তার আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। গেট আউট, গেট আউট। তৃপ্তবাবু, আমি মা বিশালাক্ষীকে এখানে প্রতিষ্ঠা করেছি, আর মায়ের ভক্তকে মায়ের কাছ থেকে আলাদা করবে এমন কি কেউ আছে? আপনি আমাকে তাড়াতে পারবেন না।
ও গড, এখানে তুমি ঠাকুর দেবতার ছবি এঁকে ফেলেছো? মানে তুমি এখন ঠাকুরের নাম করে নিজের বুজুর্গিটা আরো আরো জোরদার করবে, তাই তো? আই হ্যাভ নাথিং টু সে। আমি এসব ডিল করতে পারবো না। মানে এই তো আমি পারবো না। আমি আমার মা আমার 10 বছর বয়সে মারা গেছেন, উনি এই পৃথিবীতে নেই। আর তুমি বলছো আমার মা তোমাকে বরণ করে এই বাড়িতে নিয়ে এসেছে? না না, এতদিন তো তুমি বুজুর্গের মতো কথা বলতে, তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পাও। এখন কি বলবে? এখন তুমি মৃত মানুষও দেখতে পাও? সত্যি তো, এতদিন তো আমি শুধু ভবিষ্যতে দেখতে পেতাম, মৃত মানুষকে তো কোনোদিনও দেখিনি। তবে কি আমি ভবিষ্যতের সাথে সাথে অতীতও দেখতে পাই? আচ্ছা, কি করি বলো তো দিদি ভাই? দীপুকে বাঁচাতে ত্রিনয়নীকে দরকার, কিন্তু তাতে যে মেয়েটার বিপদ। শুনলে না, আজ ওরা স্পষ্ট করে কিরকম মুখের উপরেই বলে দিল যে ত্রিনয়নীকে এ বাড়িতে রাখতে হলে তার ফল ভালো হবে না। কি করবো দিদি ভাই? নিজেদের ছেলেটাকে বাঁচানোর জন্য পরের মেয়েটাকে বিপদের মুখে ঠেলে দেবো বলো? ত্রিনয়নীকে বোধহয় বিপদ থেকে বাঁচাতে পারবো না প্রতিভা। দাদা, কেন এই কথা কেন বলছেন দাদা? জানো প্রতিমা, আমি ত্রিনয়নীকে বারবার বললাম এখান থেকে চলে যেতে, বারবার বললাম যে নিজের ভালোটা বোঝ। আমায় স্পষ্ট জানিয়ে দিল ও কিছুতেই এখান থেকে যাবে না। ও এখানে দীপুকে বাঁচাতে এসেছে, তাতে নিজের বিপদের পরোয়াও করে না। নিজের মুখে কথা বললো আপনাকে? হ্যাঁ বললো প্রতিমা। জানো, আমি আজ মেয়েটাকে দেখে একেবারে অবাক হয়ে গেছি। বিয়ের দিনই দীপু ওকে ছেড়ে চলে এসেছিল, ওর কোনো অনুরোধ কানে তোলেনি। তবু ত্রিনয়নী নিজের বিপদ তুচ্ছ করে এত দূর ছুটে এসেছে শুধু দীপুকে বাঁচাতে। আমি ওকে চলে যেতে বলাতে আমাকে মাথার দিব্যি দিয়ে দিল। এমন করে দীপুর জন্য আর কে ভাববে বলতে পারো? দাদা, আমি তো জানি না আপনি কোন পরিস্থিতিতে ওদের এই বিয়েটা দিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু আমার মন বলছে আপনি কোনো ভুল করেননি। আর কেন জানি না মনে হচ্ছে মার গুরুদেব এসেও একই কথা বলবেন যে ত্রিনয়নী আমাদের দীপুর রক্ষা কবচ। দিদি ভাই নিজে পছন্দ করে বউ এনেছেন, ভালো তো হতেই হবে, তাই না দাদা? বাহ, বাবার কাকিমুনি এখন এই বুজরুকটার কথা বিশ্বাস করতেও শুরু করে দিয়েছে। তাই দীপু, দীপু শোন, শোন দীপু। আরে সরো সরো সরো। কিরে, আরে আরে সামনে কি হলো? সরু রঙ্গনা, আরে চললি কোথায়? ওফ কাকিমণি, নো পিছু ডাক। তুমি দেখতে পাচ্ছ না আমার হাতে মোবাইল এবং হাঁড়ি? এটা দিয়ে হবে নিয়ম পালন, এবং দাদাভাই স্ত্রীকে খাইয়ে দেবো আচার, হয়ে যাবে স্ত্রী আচার। টাটা, আমি চললাম কিন্তু।
মামা একেবারে আসল জায়গায় খেলে দিয়েছে, সোজা দৃপ্তকেই লড়িয়ে দিয়েছে। দেখো না এরপরে আস্তে আস্তে কি কি হয়। দৃপ্ত তখন যেভাবে তেড়ে গেল, এতক্ষণে তো মনে হয় মেয়েটাকে ঘর থেকে বেরো করে দিয়েছে। যাক, আমাদের আর চাপ নিতে হলো না। কি করে তোরা এত তাড়াতাড়ি রিল্যাক্স হসকে জানে, বাক লাগে আমার। মা, তুমি খামোকে এত টেনশন কেন করছো বলো তো? দেখো, আমি জানি দীপ্ত খুব শান্ত স্বভাবের একটা ছেলে, কিন্তু তুমি তো জানো যখন রেগে যায় তখনও মানে হিতাহিত কোনো কিছু জ্ঞান থাকে না। দেখো মা, আমি বলছি তুমি মিলিয়ে নিও, কিছুক্ষণ পরেও এসে বলবে যে মেয়েটাকে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি মিলিয়ে নিও। মা, মা, মেয়েটাকে বার করে দিয়ে এলি? মা, 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 শি ইজ ক্রেজি। ওর পুরো মাথা খারাপ মা। আর 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 ও অনেক বড় মিথ্যেবাদী। ও এখনো বলে যাচ্ছে মাই নাকি ওকে বরণ করেছে। যে মা আমার 10 বছর বয়সে মারা গেছে, সে নাকি ওকে। মা, আমি তোমাকে বলছি মা, ও কিন্তু ডেঞ্জারাস এলিমেন্ট। আর আমি ওকে কিন্তু ডিল করতে পারবো না মা, তাই আমি ওকে বাড়ি থেকে বার করতে পারিনি, আর আমার পক্ষে সেটা সম্ভব নয়। এখন শুধুমাত্র ঠামির গুরুদেবের জন্য অপেক্ষা করতে হবে। এখন উনি সবার সামনে সত্যি টানবেন যে ও আসলে কোনো রক্ষা কবচ টবচ কিচ্ছু নয়, ও আসলে মিথ্যেবাদী পুচরুক। মাগো, এর আগে তো তুমি আমায় এমন আভাস দাওনি মা। তাহলে কি সত্যি সত্যি আমি অতীত দেখতে পাই? বলো নে মা, চুপ করে থেকো নে, বলো। কই গো? আরে দূর, তাড়াতাড়ি করো, আমার হাতে এত সময় নেই। প্রণাম প্রণাম পরে হবে। এই ছবিটা তো এখানে ছিল না, তুমি এঁকেছো বুঝি? খুব সুন্দর হয়েছে কিন্তু। এই শোনো না, আমার ঘরে এরকম একটা ছবি এঁকে দেবে? আচ্ছা শোনো, আগে কাজের কাজ করতে হবে, তাড়াতাড়ি বসো আমার পাশে। কি কাজ গো? তোমাকে এক একটা করে জিনিস দেখাবো, ঠিক আছে? তুমি দেখে বলবে তোমার কি মনে হয়। এটা কি? ওই দেখো, এটা ফোন। সে তো অন্যরকম, এত বড়। আমি আমাদের গায়ে হাদু কাকুর দোকানের বাইরে দেখেছি, লোকজন টাকা পয়সা খরচা করে কথা বলতো। তুমি আমার থেকেও বোকা জানো। সেটা হলো আনস্মার্ট ফোন, ল্যান্ডলাইন। আর এটা হলো স্মার্টফোন, মোবাইল ফোন। এটা তোমার হাদু কাকুর ফোন নয় যে এদিক ওদিকে তুমি নিয়ে যেতে পারবে না। এটা নিয়ে তুমি সব কিছু করতে পারবে, এদিক ওদিক যেতে পারবে, এটাতে তুমি গান শুনতে পারবে, টিভি দেখতে পারবে, সিনেমা দেখতে পারবে, সব কিছু করতে পারবে, ঠিক আছে? ও বাবা, তো ভুতুরে কি হচ্ছে? এগুলো সব এদিক ওদিক সরে যাচ্ছে। আচ্ছা, তোমাকে আমি একটা ভিডিও দেখাবো, দেখো তো, দেখে কি মনে হয় বলবে। বাবা, উফ কি গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। এই শোন, আমাকে একটু ঠান্ডা জল খাওয়া তো। হ্যাঁ দিচ্ছি, তাড়াতাড়ি যা। বলো তো কি দেখছো? দুধ উতলোচ্ছে। না না, বলো সংসার উতলোচ্ছে। আমাদের বাড়িতে যখন নতুন বউ আসে তখন তাকে রান্নাঘরে নিয়ে যাওয়া হয় আর দুধ উতলানো দেখানো হয়। তারপর তাকে জিজ্ঞেস করে, বলো তো কি দেখছো? তার উত্তরে নতুন বউ বলে, দেখছি সুখে সমৃদ্ধিতে সংসার উতলোচ্ছে। আমাকেও তাই বলতে হয়েছে, কিন্তু তোমাকে তো রান্নাঘরে নিয়ে যেতে পারলাম না, তাই এই ভিডিওটা করে এনেছি। এই ভিডিওটা দেখো আর বলো তো কি দেখছো। নতুন বউ বলে কথা, ঠিকঠাক করে স্ত্রী আচার না হলে হয় বলো? আপনি এখনো আমাকে এই বাড়ির বউ বলে মানেন?
বারে বাড়ির বউকে বাড়ির বউ বলবো না? তুমি দেখছি আমার থেকে বোকা, সামান্য কথা চোখে জল চলে আসলো। সামান্য নয়, আপনি নিজেও জানেন না যে এই কথাখানা আমার কাছে কতটা দামি। বাহ, এই তো কেমন বন্ধু পাতিয়েছিস দুই যায়, হ্যাঁ?